জাতিসংঘে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করলেন ডক্টর ইউনূস। বললেন, ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য। স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা, বললেন ফখরুল। স্বাগত জানিয়েছে জামায়াত, এনসিপিও। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো রকমের সংশয় নেই, উই আর কনভিন্সড যে আপনার 24-এর আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ যেগুলোকে সলভ করা দরকার। বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার প্রতি সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয়, তাহলেই এটাকে আরো গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে। সেপ্টেম্বরে বেড়েছে ডেঙ্গুর ভয়াবহতা। আক্রান্ত হয়ে দৈনিক 13,000 মানুষ চিকিৎসা নিয়েছে হাসপাতালে। 26 দিনে 66 জনের মৃত্যু। আগামী মাসে আরো অবনতির শঙ্কা। সুন্দরবন দাপিয়ে বেড়াচ্ছে অন্তত 20টি দস্যু দল। নিজেরাই তৈরি করছে অস্ত্র ও গুলি। অর্থনৈতিক দৈন্যদশার কারণে তৎপরতা বেড়েছে, দাবি কোস্টগার্ডের। পুরনো কিছু দস্যু নতুন করে আবার এই ধরনের কার্যক্রমে ফেরত আসছে, এবং হচ্ছে যেটা আপনাকে প্রথমে বললাম যে অর্থনৈতিক যে দৈন্যদশা, এইটা একটা দায়ী হতে পারে। আবারও ভোজ্য তেলের দাম বৃদ্ধির পায়তারা। বিশ্ববাজারের সাথে সমন্বয়ে তাগিদ। কৃত্রিম সংকট তৈরি করে দর বাড়ানোর কৌশল ব্যবসায়ীদের। মহাষষ্ঠীর মধ্য দিয়ে রোববার শুরু হচ্ছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি। শেষ মুহূর্তে প্রতিমায় চলছে তুলির আঁচড়। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে সরকার। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে এমনটি জানান তিনি। ক্ষমতার ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বলেও জানান তিনি। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ, রোহিঙ্গা সংকট, বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার এবং জলবায়ু সংকটের মতো ইস্যুগুলোতেও কথা বলেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে ভাষণ দিতে স্থানীয় সময় বেলা 11:30টার দিকে মঞ্চে ওঠেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ রয়েছে বলে আমাদের বাংলায় দেয়া বক্তব্যের শুরুতে বৈশ্বিক ও বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেন এই নোবেল জয়ী। যত অসম্ভবই মনে হোক না কেন, প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে নাগরিক বান্ধব সংস্কার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষের পথে। জনগণের ভোটে যে দলই ক্ষমতায় আসুক, সংস্কার বাস্তবায়নে কোনো বাধা থাকবে না বলে জানান তিনি। আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। ভাষণে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রূপান্তর পুরো বিশ্বের জানা উচিত। এই বছর আমরা জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন করেছি। যে অভ্যুত্থানে আমাদের তরুণ সমাজ স্বৈরাচারকে পরাভূত করেছিল, যার ফলে আমরা বৈষম্যমুক্ত, ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণের অভিযাত্রা নতুনভাবে শুরু করতে পেরেছি। ডক্টর ইউনূস উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়নের আহ্বান জানান। বলেন, বাংলাদেশের জনগণের টাকায় কেউ বিদেশে নিরাপদ আশ্রয় নিতে পারবে না। দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। গত 15 বছরের দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে।
আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ডক্টর ইউনূস উদ্বেগ জানিয়ে বলেন, এই ইস্যুতে এখনো কোনো সমাধান দৃশ্যমান নয়। রাখাইনে স্থিতিশীলতা আনার যে কোনো উদ্যোগে সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি। 8 বছর পার হয়ে গেল, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না। উপরন্তু বাংলাদেশ প্রতিনিয়তই মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে চলেছে। স্পষ্টতই সাংস্কৃতিক পরিচয়ভিত্তিক রাজনীতির কারণে রোহিঙ্গাদের উপর অধিকার বঞ্চনা ও নির্যাতন রাখাইনে অব্যাহত রয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণে উঠে আসে ফিলিস্তিনে চালানো ইসরায়েলি আগ্রাসনের ইস্যুটিও। বলেন, ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান জরুরি। গাজায় শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে, হাসপাতাল স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিহ্ন করে দিচ্ছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সাথে আমরাও একমত যে আমাদের চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে মানব জাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনো। ভাষণে তিনি তরুণ প্রজন্মকে চাকরি প্রার্থী নয় বরং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য পুনর্ব্যক্ত করেন। এছাড়া জলবায়ু সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টা জাতিসংঘকে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড দ্রুত কার্যকর করার আহ্বান জানান। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া প্রশমন লক্ষ্যের পাশাপাশি দেশীয় এবং আন্তর্জাতিক সংকট মোকাবেলায় পুরো বিশ্বকে এক থাকতে হবে, সেই সাথে গুরুত্ব দিতে হবে তরুণদের মতামতকে। পাশাপাশি পারমাণবিক সংকট কিংবা রোহিঙ্গা সংকটের মতো সমস্যাগুলো সমাধানে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি বলে জানিয়ে দিলেন প্রফেসর ডক্টর ইউনূস তার বাংলায় দেয়া ভাষণে। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামাত ও এনসিপি। সরকার প্রধানের সফরসঙ্গী বিএনপি মহাসচিব বলছেন, এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা দিয়েছেন তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই উল্লেখ করে তার আগে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন জামাত ও এনসিপি নেতারা। মাহফুজ মিশুর রিপোর্ট। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তৃতা করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ রয়েছে বলে বিশ্বমঞ্চে দাঁড়িয়েও ঘোষিত সময়ে নির্বাচন নিয়ে সরকার এগোচ্ছে বলে জানান তিনি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার পাশেই ছিলেন বিএনপি মহাসচিব সহ 6 রাজনৈতিক নেতা। সরকারের পক্ষে কেবল পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তখন। দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। নির্বাচন ইস্যুতে সরকার প্রধানের বক্তব্য নিয়ে বিএনপির মনোভাব জানান দলটির মহাসচিব। জাতির যে ঐক্য, এই ঐক্যটাকে প্রকাশ করা, যেটাতে আমি মনে করি ইউনিক আপনার একটা এফোর্ট, এবং বাংলাদেশের প্রেক্ষিতে এটা খুবই প্রয়োজন। গত কিছুদিন ধরে যে কথাগুলো বলে আসছে, এই ব্যাপারে আমাদের অন্তত কোনো সংশয় নেই। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি, আমাদের কোনো রকমের সংশয় নেই। উই আর কনভিন্সড যে আপনার 26-এর আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানান জামায়াতের নায়েবা আমির। নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ, যেগুলোকে সলভ করা দরকার। আমাদের জুলাই চার্টারেরও 3 অংশ। এক হচ্ছে ঐকমত্য পোষণ করা, আইনি ভিত্তি দেওয়া, আর তার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠান করা। একটা হয়েছে, আমরা একমত হয়েছি, বাকি 2টা বাকি আছে। প্রায় অভিন্ন অবস্থানে জাতীয় নাগরিক পার্টিও। দলটিও সন্তুষ্ট সরকার প্রধানের বক্তব্যে। সংস্কারের যে কার্যক্রমগুলো আছে, বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার পথে, সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয়, তাহলেই এটাকে আরো গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে। প্রথমবারের মতো সরকার প্রধানের সফর সঙ্গী হিসেবে সাধারণ পরিষদে অংশ নিলেন 3 দলের রাজনীতিকরা। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে আসা রাজনীতিকরা বেশ সন্তুষ্ট জাতিসংঘে দেয়া তার বক্তৃতায়। তারা বলছেন, এর মধ্য দিয়ে অভিন্ন এবং ঐক্যবদ্ধ এক বাংলাদেশের বার্তা দেওয়ার চেষ্টা করেছে সরকার প্রধান। আর এই ধারা অব্যাহত থাকলে আগামীতে দেশ আরো এগিয়ে যাবে বলে বিশ্বাস তাদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। চলতি মাসে 26 দিনে 13,000-এর বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মৃত্যু হয়েছে ৬৬ জনের। এবছরের মধ্যে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি চলতি মাসে। আগামী মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা। আরও জানাচ্ছেন হাসান মিসবাহ। শরীরে তীব্র জ্বর, সঙ্গে আরও নানা উপসর্গ। নরসিংদী থেকে শুক্রবার রাজধানীর ডিএনসিসি হাসপাতালে এসেছেন শাহাদাত হোসেন। ডেঙ্গু সন্দেহে তাকে ভর্তির পরামর্শ দিলেন চিকিৎসক। ছুটির দিনেও জরুরি বিভাগে রোগীর ভিড়। এর মধ্যে ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা কম নয়। রাজধানীর অন্য হাসপাতালগুলোর মধ্যে এখানেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি। বছরের মধ্যে সবচেয়ে বেশি রোগী এখন সারা দেশ থেকেই এসেছেন তারা। প্রচুর ডেঙ্গু রোগী আসছে। এই মুহূর্তে আমাদের হাসপাতালে বিগত বছরের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী আছে এবং এখন গরম পড়তেছে, বাসার আশেপাশে প্রচুর পানি জমে থাকতেছে এবং আগামী 1 মাসও যদি গরম পড়ে ডেঙ্গু রোগী বাড়তে থাকবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এই সপ্তাহে প্রায় ৩৫০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। কমানো যাচ্ছে না মৃত্যুও। গত মাসের চেয়ে এই মাসে মৃত্যুর সংখ্যা দ্বিগুণের কাছাকাছি। ডেঙ্গু রোগীর জন্য কিন্তু আমার 2 ঘন্টা 3 ঘন্টার সময় অত্যন্ত মূল্যবান যদি ক্রিটিক্যাল পিরিয়ডের মধ্যে থাকে। নিকটবর্তী যে হাসপাতাল আছে প্রথমে ওইখানে উপস্থিত হন, আপনি প্রাথমিক চিকিৎসাটা নেন, তারপরে ওনারা যদি বলে তখন মুভ করেন। আপনি নিজের থেকে মুভ করেন না। আমার ধারণা রোগীগুলা নিজের থেকে মুভ করতেছে, অনেক দূর থেকে আসতেছে ঢাকাতে। এইখানে একটা সমস্যা হচ্ছে। আক্রান্ত ও মৃত্যু বাড়লেও নেই মশা মারার আয়োজন। সারা দেশেই বেড়েছে মশার উৎপাত। গবেষণা বলছে আগামী মাসে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হতে পারে। যে এডিস মশার ঘনত্বের যে ইন্ডেক্সটি এখন রয়েছে সেটি ডেঙ্গু ছড়ানোর জন্য বেশ উপযোগী মাত্রা রয়েছে। একদিকে ডেঙ্গু রোগী, এডিস মশার ঘনত্ব বেশি আছে এবং উপযোগী পরিবেশ, এই তিনটা থাকার কারণে এপিডেমিওলজিক্যাল যে ট্রায়াঙ্গেল যেটি আমরা দেখছি সেখান থেকে আমরা যে ফরকাস্টিং মডেলটি তৈরি করছি সেখানে দেখা যাচ্ছে যে অক্টোবর মাসে ডেঙ্গু পরিস্থিতি বেশ ভয়াবহ হওয়ার একটি ঝুঁকি আছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ২০০০-এর বেশি রোগী। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। সুন্দরবনের মধ্যে নিজেরাই আগ্নেয়াস্ত্র ও গুলি তৈরি করছে বনদস্যুরা। সেই অস্ত্র দিয়ে জিম্মি করা হচ্ছে জেলে বাওয়ালিদের, এরপর আদায় করা হয় মুক্তিপণ। অনেকেই অস্ত্রসহ গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্তি পেয়ে আবারও নেমেছেন দস্যুতায়। তবে দস্যু বাহিনী দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সুন্দরবন নীল আকাশ, ঘন সবুজ বন আর নদীর স্বচ্ছ জল এসে মিশেছে যেখানে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ম্যানগ্রোভ ফরেস্ট। বনের সৌন্দর্যে বিমোহিত হলে মুদ্রার উল্টোপিঠ গায়ে কাটা দেওয়ার মতন। বর্তমানে বৃষ্টির মতো দস্যুদল পুরো সুন্দরবন দাপিয়ে বেড়াচ্ছে। সশস্ত্র এসব দস্যুদের আতঙ্কে সবসময় তটস্থ থাকতে হয় জেলে মওয়ালদের। কিন্তু দস্যুদের হাতে এই অস্ত্র আসলো কিভাবে? গত 12 সেপ্টেম্বর কোস্টগার্ডের হাতে দস্যু রাঙ্গা বাহিনীর 2 সদস্য আটক হয়। তাদের হাতে থাকা স্মার্টফোনে মিলে অস্ত্র পরিচালনার প্রশিক্ষণের ভিডিও। আগ্নেয়াস্ত্রের পাশাপাশি সেসব তৈরির সরঞ্জামও উদ্ধার হয় আটককৃতদের কাছ থেকে। কোস্টগার্ডের কর্মকর্তারা জানালেন বনের গভীরে নিজেরাই অস্ত্র ও গুলি তৈরি করে বনদস্যুরা। যে সকল অস্ত্র উদ্ধার করেছি আগ্নেয়াস্ত্র, তার মধ্যে আমরা মোস্টলি দেখেছি এগুলো সেলফ মেড, এবং আপনাকে আমি বলেছি যে তাদের আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামও কিন্তু আমরা তাদের কাছ থেকে উদ্ধার করেছি। সো আমাদের যেটা ডিরেকশন সেটা হচ্ছে তারা নিজস্ব অস্ত্র নিজেরা তৈরি করে এবং তাদের কাছে সেই মেকানিজম আছে, সেই ধরনের ইকুইপমেন্ট আছে। 2018 সালের নভেম্বরে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়। তবে গণ অভ্যুত্থানের পর আবারও সক্রিয় হয়েছে কয়েকটি বাহিনী। অর্থনৈতিক দৈন্যদশা এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে আবারও দস্যুরা তৎপর হয়েছে বলে দাবি কোস্টগার্ড কর্মকর্তার। 5 আগস্ট পরবর্তী যেটা দেখা গিয়েছে যে আপনার এখানে আইন শৃঙ্খলা কিছুটা অবনতির কারণে পুরনো কিছু দস্যু নতুন করে আবার এই ধরনের কার্যক্রমে ফেরত আসছে, এবং যেটা আপনাকে প্রথমে বললাম যে অর্থনৈতিক যে দৈন্যদশা, এইটা একটা দায়ী হতে পারে। বর্তমানে সুন্দরবনকে দস্যুমুক্ত করতে অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড। গত 1 বছরে 26টি অভিযানে আটক হয়েছে 44 দস্যু। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। দস্যুদের কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। যারা এই ধরনের কার্যক্রমে লিপ্ত হবে তাদেরকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং তার বর্তমানে কোণঠাসা অবস্থায় আছে। এই দস্যুরা যদি সাধারণ জীবনে ফিরতে চায় তাহলে কোস্টগার্ড তাদের প্রথম বন্ধু হিসেবে কাজ করবে
এবং তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য যতটুকু সম্ভব যা কিছু করার, আইনি বিষয়ে বলেন, তারপর অর্থনৈতিক বিষয়ে বলেন, চাকরির বিষয়ে বলেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। শুরু হয়েছে ভোজ্য তেলের দাম বৃদ্ধির পায়তারা। বিশ্ববাজারে দাম বেশি, তাই স্থানীয় বাজারেও সমন্বয়ে তাগিদ দিয়েছে ভোজ্য তেল উৎপাদক সমিতি। তবে উৎপাদকদের প্রস্তাবিত দামে সম্মত হয়নি সরকার। লিটারে 10 টাকা বৃদ্ধির প্রস্তাব দেয়া হলেও 1 টাকা বাড়াতে রাজি হয় সরকার। দামের এই আলোচনার মধ্যেই বাজারে তৈরি হয়েছে সংকট। কৌশলে ঘাটতি তৈরি করে বাড়িয়ে দেয়া হচ্ছে দাম। ভোক্তার অপরিহার্য খাদ্যপণ্য ভোজ্য তেল। নানা ধরনের তেলের মধ্যে চাহিদায় তুঙ্গে সয়াবিন। সিংহভাগ আমদানি নির্ভরতার কারণে দেশে নানা সময়ে বাড়ে এই পণ্যের দাম। বিশ্ববাজারে হঠাৎ করেই সয়াবিনের মূল্য বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে শুরু হয়েছে দাম বৃদ্ধির তোড়জোড়। রাজধানীর পাইকারি এবং খুচরা বাজারে এরই মধ্যে পাল্টে গেছে দৃশ্যপট। তৈরি করা হয়েছে সয়াবিন তেলের ঘাটতি। উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানিয়েছে শিগগিরই বাড়বে দাম। আমরা যারা সাধারণ মানুষ, আমরা তাদের হিসাবে তো আঙ্গ আর কম থাকার দরকার। কর্তৃপক্ষের কাছে আমার এটাই অনুরোধ, আপনারা বাজারটা একটু মনিটরিং করে দাম যে কোনো মূল্য একটু স্থিতিশীল করার জন্য অনুরোধ থাকবে আর কি। প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রবণতা কেমন? তথ্য বলছে 3 মাস ধরে বিশ্ববাজারে ওঠানামা করছে সয়াবিন তেলের দাম। গেল মে মাসে প্রতি টন সয়াবিনের দাম ছিল $1180। জুলাই মাসে ওই দাম আরও বৃদ্ধি পায়, তবে আগস্টে কমতে থাকে দাম। এখন প্রতি টনের দাম $1250 আশেপাশে। পার লিটারে 10 টাকা বাড়বে এরকম একটা ওরা আভাস দেওয়া গেছে, তাই মাল শর্টেজ নেই। সানফ্লাওয়ার যেমন যে 5 লিটার তেলগুলো 1850 ছিল, এগুলো এখন 2050। প্রতি লিটারে 10 টাকা দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে উৎপাদক সমিতি। এখনও সেই প্রস্তাব আমলে নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। তবে পাইকারি বাজারে তেলের ঘাটতি দেখা গেছে, খুচরা বাজারে এখনও প্রভাব পড়েনি। ডিলার এসে বলছে যে সামনে তেলের দাম বাড়বে, আর তেল এখনো একটু সংকট দেখা দিছে 1 লিটার তেলটা, আর 2 লিটার 5 লিটার মোটামুটি স্বাভাবিকভাবে আমরা পাচ্ছি। আর এমনি বলছে সামনে তেল কম আসতে পারে বা তেল একটা সংকট দেখা দিতে পারে। বলে নাই যে কবে থেকে হবে সিদ্ধান্ত, তা বলতে পারে নাই। বলছে যে তেলের রেট বাড়বে, এই কথা বলছে আর কি আমাদেরকে। বছরে দেশে ভোজ্য তেলের চাহিদা প্রায় 24 লাখ টন। স্থানীয়ভাবে উৎপাদন হয় চাহিদার 10 থেকে 20%। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। নিখোঁজের একদিন পর মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মোবারক হোসেন নামে এক কৃষক দল নেতার মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মোবারক হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার ট্যাপা মধুপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। শুক্রবার রাতে ওই ইউনিয়নের মুমিনুল ইসলামের বাড়ির পেছনে কলা বাগানের গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহতের স্ত্রী শুক্রবার সকালে কাউনিয়া থানায় তার স্বামী নিখোঁজ হওয়ায় সাধারণ ডায়েরি করেন। এলাকাবাসী মোবারকের মোবাইল ফোন মুমিনুলের বাড়ির পেছনে একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করে। পরে বাড়ির পেছনে মাটিতে পুঁতে রাখা অবস্থায় মরদেহ পেয়ে পুলিশে খবর দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাতক্ষীরার শিবপুর ইউনিয়নে খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে ছাত্রলীগ কর্মী রাসেলকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শুক্রবার রাতে সদর উপজেলার খানপুর বাজার থেকে তাকে আটক করা হয়। সাতক্ষীরা সদর উপজেলার ছাত্রদল আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পি জানান, ছাত্রলীগ কর্মী রাসেলের বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে ইউনিয়ন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা তাকে পুলিশে দেয়। রোববার শুরু মহাষষ্ঠী। এদিন দেবী দুর্গা অধিবাস করবেন মর্তে। 1 বছর পর আসছেন দেবী, তাই তার আগমন উপলক্ষে জোরে সোরে চলছে প্রস্তুতি। যদিও গত প্রায় 2 মাস ধরেই প্রস্তুত হচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা, তাই বেশিরভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে এরই মধ্যে। এখন চলছে শেষ মুহূর্তের বাকি থাকা কিছু কাজ। দেবী আগমনের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ক্যামেরায় ছিলেন রানা হোসেন। শরতের নরম আকাশে খণ্ড খণ্ড মেঘমালা।
মিষ্টি বাতাসের তোড়ে মাঝে মাঝেই শ্বেত শুভ্র মেঘরাশি সরে উঁকি দেয় চোখ ধাঁধানো নীল। কখনো রোদ্দুর, আবার কখনো অনবরত বৃষ্টি, এই নিয়েই আমাদের শরৎ। আর এমন শারদ দিন এলেই মনে হয় এই তো দুগ্গা এলো। ছয় আশ্বিন সম্পন্ন মহালয়া। সায়ংকালে দেবী দুর্গার আমন্ত্রণ বোধন শেষে এখন ষষ্ঠীর অপেক্ষা। আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠী, দেবীর আগমন উপলক্ষে তাই সব ক্ষেত্রে এখন জোর তোড়জোড়। বেশিরভাগ মণ্ডপে প্রতিমা গড়নের কাজ শেষ। এখন চলছে রং তুলির আঁচড়ে দেবীকে রূপ দেয়ার কাজ। সাধারণত মাটির তাল ভেঙে ধীরে ধীরে এই মহাশক্তিকে আকার দেওয়ার কাজ শুরু হয় মাস তিনেক আগে থেকেই। এখন শুধু বাকি রং তুলিতে দেবীকে পূর্ণতা দান। কোনো কোনো মণ্ডপে রঙের কাজ প্রায় শেষ, কোথাও আবার কেবল শুরু দেবীকে রাঙিয়ে তোলা। এই মন্দিরের কাজ, রঙের কাজ কিছুটা হয়েছে, চোখ বাকি আছে, প্রিন্টের কাজ বাকি আছে। এই সব পঞ্চমীর আগেই শেষ করতে হবে। আমাদের কাজ প্রায় শেষের দিকে, একটা মূর্তি আছে কালারের বাকি। সাধারণত ভাদ্র মাস থেকেই দুর্গাপূজার সরঞ্জাম কেনাকাটা শুরু হয়, বেশিরভাগ শেষ হয় মহালয়ার আগে। এখন চলছে বাকি থাকা টুকটাক কেনাকাটা। কেউ পূজা উপলক্ষে কিনে নিচ্ছেন এক জোড়া নতুন শাখাপলা, কেউ বা দেবীর পরিধেয় বস্ত্র বা পূজার আনুষঙ্গিক। শঙ্খের ধ্বনি ছাড়া কি দুর্গাপূজা সম্পন্ন হয়? তাই কেউ আবার শঙ্খ কিনতে ব্যস্ত। পূজার ওই যে ঘটি বাটি ওইগুলো, তারপর ওই যে পূজার নৈবেদ্য দেওয়ার জন্য মায়ের শাড়ি কিনবো, মায়ের গহনা কিনবো, মায়ের অস্ত্র। আশ্বিন মাস পড়লে 1 তারিখ থেকে আমাদের পুজোর বেচাকেনি শুরু হয়। তবে এখন দ্রব্যমূল্যের দামের প্রচুর জন্য কাস্টমাররা নাগালের বাইরে চলে গেছে। দুর্গাপূজা মানেই ঢাকের তালে নেচে ওঠা, তাই পূজার মৌসুমে ভীষণ ব্যস্ত কারিগররা। ঢাকের তাল ঠিক আছে কিনা তা শেষ মুহূর্তে মিলিয়ে নিচ্ছেন ঢাকিরা। এখন আমার যেগুলো ঢাক আছে এগুলা সব আশ্বিন মাসের দুর্গাপূজার অর্ডারই। গত বছরও প্রায় 10টার মতন ঢাক বিক্রি হয়েছে, এই বছরও তাও 60টার মতন ঢাক বিক্রি। এবার ঢাকা মহানগরীতে দুর্গাপূজা হবে 259টি মণ্ডপে। সারা দেশে মণ্ডপের সংখ্যা 33,355টি। দেবী দুর্গা এবার মর্তে আসবেন গজে করে। তার এভাবে আগমনের অর্থ হলো এবছর শস্যে পরিপূর্ণ হবে ধরণী। মহামায়া আসুন, 10 হাতে দমন করুন সকল অশুভকে, সেই প্রতীক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে দুর্গোৎসব উপলক্ষে জেলায় জেলায় প্রস্তুত মণ্ডপ, প্রতিমায় দেয়া হচ্ছে তুলির শেষ আঁচড়। চলছে ভিন্নধর্মী দেবী দুর্গার প্রতিমা তৈরির প্রতিযোগিতা। কেউ পাট দিয়ে, আবার কেউ ধান দিয়ে ফুটিয়ে তুলছেন দেবী রূপ। শিল্পীর নিপুণ হাতে তৈরি এসব প্রতিমা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। সোনালী মূর্তিতে দেবী দশভুজা, স্বর্ণের আভায় ঝলমল করছে দুর্গা প্রতিমা। শাড়ি থেকে অলংকার সবকিছুতেই পাটের সূক্ষ্ম আঁশের ব্যবহার। নাটোরের লালবাজারে প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল পাটের আঁশ দিয়ে গড়েছেন দুর্গামূর্তি। বাঁশ আর বিচালির কাঠামো তৈরির পর মাটির প্রলেপ, এরপর পাটের তন্তু দিয়ে মুড়ে দেয়া হয়েছে দেবী দুর্গাকে। 20 কেজি পাটের বুননে তৈরি প্রতিমাটি গড়তে সময় লেগেছে প্রায় 2 মাস। রবি সুতম সংঘের মণ্ডপে পূজিত হবে প্রতিমাটি। সবাই মোটামুটি ভালো বলতেছে, তো সবাই যদি এভাবে আমাকে উৎসাহ দিয়ে থাকে তো সামনের দিনে হয়তো নতুন নতুন আরো কিছু নিয়ে চিন্তা ভাবনা করা আছে, পরিকল্পনা আছে। গত বছর ধান দিয়ে দেবীর প্রতিমা গড়ে সারা ফেলেছিলেন বিশ্বজিৎ। এবার তার তৈরি সোনালী দুর্গা প্রতিমা পূজায় ভিন্ন মাত্রা যোগ করবে প্রত্যাশা পূজা উদযাপন পরিষদের। একটি নতুন নির্মাণ শৈলীতে, নতুন শিল্প সৌকর্যে এই দুর্গা প্রতিমা উপস্থাপিত হবে। এবারও আমরা প্রচুর দর্শনার্থী আমাদের মণ্ডপে আগমন হবে। পূজা উপলক্ষে সাতক্ষীরায় বেশিরভাগ প্রতিমা প্রস্তুত। জেলা কেন্দ্রীয় মন্দির সাজানো হয়েছে 103টি প্রতিমায়। মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন ভক্তরা, সেখানেও তৈরি হয়েছে ভিন্নধর্মী দুর্গামূর্তি। জেলা সদরের সাহাপাড়ায় 100 কেজি চিনি গুঁড়া ধান দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা।
আমরা 5 জন লোকে কাজ করছি। এই প্রতিমাটা তৈরি হচ্ছে সম্পূর্ণ চিনিগুড়া ধান দিয়ে, মানে 100 কেজি ধান লাগবে আমাদের এই প্রতিমাটা কমপ্লিট করতে। এলাকাবাসী বা আমাদের এই অঞ্চলের মানুষ বা কমিটির সহযোগিতায়, সার্বিক সহযোগিতায় আমরা এবার আমাদের মনের আশা পূরণ হতে যাচ্ছে। কলারোয়া উপজেলার মুরারিকাটি পালপাড়ায় তৈরি হয়েছে পাটের প্রতিমা। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আর মহিষাসুরের আদি রূপ ফুটিয়ে তোলা হয়েছে তন্তুর সাহায্যে। এই প্রতিমা তৈরি করতে আমাদের প্রায় 1,20,000 টাকা মতো খরচ হয়েছে এবং ইন টোটাল সার্বিক সব ডেকোরেটর সব মিলে আমাদের 3 লক্ষ টাকা মতো ব্যয় হবে। এদিকে জেলায় জেলায় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও থাকবে সাইবার টিমের নজরদারি। সার্বক্ষণিক টহলে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। ইউনিফর্ম পুলিশ থাকবে, ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চের তার প্লেন ফ্লোতে কাজ করবে, ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে এবং আমাদের সাইবার নিরাপত্তার জন্য আমাদের যে সাইবার টিম রয়েছে, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, তারা কাজ করবে। সব মণ্ডপে সিসি ক্যামেরা থাকবে, ফায়ার এক্সটিংগুইশার থাকবে, তাদের টিম থাকবে, পুলিশ, আনসার, র্যাব এবং আর্মির টহল টিম সেখানে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণের জন্য সক্রিয় থাকবে। এবছর নাটোরের 368টি এবং সাতক্ষীরায় 588টি মন্দির ও মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সঠিক পরিকল্পনার অভাবে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না পাহাড় এবং কক্সবাজারের অপার পর্যটন সম্ভাবনা। এত বছর পরও নানা সংকট আর সীমাবদ্ধতা প্রকট, তৈরি হয়নি পর্যটক বান্ধব পরিবেশ। অনিয়ম, অব্যবস্থাপনা আর ভোগান্তিই যেন নিয়তি। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার ও পার্বত্য জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র নিয়ে প্রতিবেদন। পর্যটকদের অন্যতম পছন্দের স্থান কক্সবাজার সমুদ্র সৈকতের চিত্র এটি। বালিয়াড়ি দখল করে গড়ে ওঠা দোকান ও স্থাপনার বর্জ্য এবং নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় সুগন্ধা, লাবণী ও কলাতলি পয়েন্টের বেহাল দশা। যত্রতত্র হোটেল, রিসোর্ট আর রেস্তোরাঁ গড়ে উঠলেও নিয়মিত তদারকি না থাকায় ভোগান্তিতে পড়েন পর্যটকরা। বিচ তো আপনি দেখতেই পাচ্ছেন, অনেক খাবার দাবার, পলিথিন, মানে অনেক কিছু পড়ে আছে। দেখভাল করবার জন্য অ্যাকচুয়ালি যে দায়িত্বটা আমাদের দেশের সরকারকে নেওয়া উচিত। ব্যবস্থাপনা ওখানে দালালদের ভরে গেছে, আর পর্যটন মন্ত্রণালয় বা বোর্ডে যারা আছে তারা আসলে বুঝেই না যে কিভাবে ডেভেলপ করতে হবে। যে রিসোর্সগুলো আছে পর্যটনের, এই রিসোর্সগুলোকে প্রপারলি যাতে সরকার ইউটিলাইজ করতে পারে। একসময় শুধু কক্সবাজার শহরকে কেন্দ্র করে পর্যটকদের আনাগোনা থাকলেও টেকনাফের শাহপরীর দ্বীপ, সাবরাং জিরো পয়েন্ট, মহেশখালী আদিনাথ, চকরিয়ার সাফারি পার্ক সহ অন্যান্য স্পটেও বাড়ছে ভিড়। তবে নেই অবকাঠামোগত উন্নয়ন বা সুযোগ সুবিধা। পর্যটন স্থাপনা রয়েছে, ওগুলাকে কিভাবে আরও সাজিয়ে গুছিয়ে পর্যটকদের কাছে উপস্থাপন করা যায়, এটার জন্য কিন্তু পরিকল্পনা রয়েছে এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। পর্যটনকে আসলে সবসময় সুশৃঙ্খল রাখা এবং সি বিচকে নিরাপদ রাখা, সুশৃঙ্খল রাখা, এই জিনিসটি নিয়ে আমরা জেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছি। তো এটি সামনে অব্যাহত থাকবে। খাগড়াছড়িও পর্যটকদের পছন্দের স্থান, তবে পর্যটক বান্ধব পরিবেশ না থাকা ও নানা প্রতিবন্ধকতায় ধীরে ধীরে কমছে আনাগোনা। সার্বিকভাবে এখানে আর একটু সংস্কার হলে আমাদের জন্য আরো ভালো হয়। যে পর্যটকগুলো বাইরে থেকে আসতেছে তাদেরকে কিছুটা সেবা দেওয়া দরকার। সর্বপ্রথম আপনার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে হবে, এরপরে দেখা যাচ্ছে আপনার নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন করতে হবে। ইতিমধ্যে আমরা বেশ কিছু প্রস্তাব প্রস্তুত করেছি, যেগুলো হয়তো আমরা অচিরে পাঠিয়ে দেব এবং সেগুলোর মাধ্যমে সেগুলো যদি আমরা বরাদ্দ পাই সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করব। সংঘাত আর সহিংসতার প্রভাব পড়েছে বান্দরবনের পর্যটন খাতে। রুমা আর থানচি সহ বেশ কিছু স্পটে ভ্রমণ নিষেধাজ্ঞা আছে এখনো, আবার অনেক দর্শনীয় স্পট এখনো অনাবিষ্কৃত। অনেকে বলছে যে এখানে এখন যা ঠিক হবে না, নির্বাচনের আগে হয়তো বা কোনো গন্ডগোল হতে পারে। অনেক জায়গায় শোনা যাচ্ছে যে গুলি টুলি হচ্ছে। এটা নিরাপত্তা নিয়ে বিষয়টা নিয়ে অতটা ভাবছি না, কারণ মনে হচ্ছে সবকিছু ঠিকঠাকই আছে। আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যায় পড়িনি, বাকিটা আল্লাহ ভরসা। 8 দিন ছুটি পেলাম, ছুটি পেয়ে ভাবলাম যে বান্দরবনে একটু যাই মোটামুটি একটু দেখে আসি পরিস্থিতি কিরকম। জোবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। যমুনা নিউজে আরও একটা বিরতি, ফিরে থাকবে। বরিশালে ক্যান্সার আক্রান্তদের জন্য নেই আধুনিক চিকিৎসা, ঢাকায় ভরসা রোগীদের, খরচ বেশি হওয়ায় নিঃস্ব অধিকাংশ পরিবার।
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের পর এবার এই ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিকরা। এ বিষয়ে আরও জানবো। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। জুয়েল, সমস্যা সমাধানে আলোচনার কোনো উদ্যোগ আছে কিনা সে বিষয়ে জানাবেন, আর ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা সেটি নিয়ে কি বলছেন তারা? রাব্বি, সমঝোতার এখন পর্যন্ত কোনো তথ্য আমাদের কাছে নাই, কারণ আসলে আজকের গতকালকে থেকে যে ধর্মঘট চলছে, বাস চলাচল বন্ধ রয়েছে দূরপাল্লার, সেটি কিন্তু আসলে মালিক পক্ষ এবার সেই ধর্মঘটের ডাক দিয়েছেন এবং তারা পালন করছেন। আসলে ভোগান্তির কথা যদি বলতে যাই, 2 দিন পর পর যে বাস বন্ধ হয়ে যাচ্ছে, দূরপাল্লার গাড়ি, সাধারণ মানুষ কিন্তু শুধু ভোগান্তি না, তারা অনেকটা বিরক্ত হয়েছেন যে আসলে এই ধরনের কর্মকাণ্ড যদি চলতে থাকে, অধিকার আদায়ের বিষয়গুলো নিয়ে যদি সাধারণ মানুষকে জিম্মি করা হয়, তাহলে আসলে এইটা কিন্তু একটা দেশ বা একটা জাতির জন্য ভালো ফলাফল বয়ে আনবে না, এমনটি বলছিলেন যাত্রীরা। আর যেহেতু এটি মালিক পক্ষ এই অবস্থান থেকে অনড় রয়েছেন যে তারা এখন পর্যন্ত কোনো ধরনের আলোচনা বা কোনো সমস্যা সমাধানের উদ্যোগ নেননি, তাদের যেটা দাবি সেটা হচ্ছে যে তারা যে সিট মানে মজুরি নির্ধারণ করেছিলেন, সেই মজুরির পরেও কিছু কিছু ক্ষেত্রে শ্রমিকরা আরও কিছু সুবিধা দাবি করেছিলেন, সেই দাবিটাই মালিক পক্ষ আসলে মানতে পারছেন না। তাদের যেটি কথা হচ্ছে সেটি যে এত একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গিয়ে যদি এত সুবিধা দিতে হয়, সেক্ষেত্রে তাদেরও লসের সম্মুখীন হতে হবে। তবে শ্রমিকদেরও দাবি যে তারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করেন এবং ঝুঁকি নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে তাদের যে পারিশ্রমিক যা মজুরি, সেটাও কিন্তু তারা ন্যায্য মজুরিটা কিন্তু তারা পাচ্ছেন না বলে তারা দাবি করছেন। এই অবস্থায় যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, সেটা নিয়ে কিন্তু আসলে মানে কোনো পক্ষ যে সমস্যা সমাধানে এগিয়ে এসেছে, বিষয়টা কিন্তু সেরকম নয়। এখন পর্যন্ত উভয় পক্ষ অনড় অবস্থানে রয়েছে। মালিক পক্ষের সাথে আলোচনার কোনো কার্যক্রম আমরা এখনো শুনতে পাইনি। চাঁপাইনবাবগঞ্জ বাস স্ট্যান্ড, ঢাকা বাস স্ট্যান্ডে যেটা দেখছি, অচল অবস্থা বিরাজ করছে। রাব্বি। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দেশের দক্ষিণাঞ্চলীয় বিভাগ বরিশালে বেড়েই চলেছে দুরারোগ্য ক্যান্সার। জেলা হাসপাতালগুলোয় উন্নত চিকিৎসা না থাকায় অনেকেই ছুটছেন রাজধানীতে, সামর্থ্যবানরা যাচ্ছেন বিদেশে। তবে ব্যয়বহুল হওয়ায় পথে বসেছে বহু পরিবার। সমাজসেবা অধিদপ্তরের দেয়া নামমাত্র অনুদানের জন্য পোহাতে হয় বহু কাঠখড়। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে। ছোট্ট আরিফা মাত্র 7 বছর বয়সে শরীরে বয়ে বেড়াচ্ছে ব্লাড ক্যান্সার। বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা, কিন্তু রিক্সা চালক বাবার নেই সামর্থ্য। আমার বাচ্চার ব্লাড ক্যান্সার, তো ডাক্তার যখন বলছে 80% ছড়াইছে, আমার কোনো ভর্তিই নেবে না পিজিতে, আমাকে ইন্ডিয়া চলে যেতে বলছিল। 4 দোকান চালাই আর কি, আমার বাচ্চার ব্লাড ক্যান্সার, তো এদের চলতাম, তো হঠাৎ সিটি কর্পোরেশন থেকে আমার দোকানটাও উদ্যোগ করে দেয়। বাধ্য হয়ে আমি এখন রিক্সা চালাইতেছি, মানুষের কাছে একটু হাত পাততেছি যে আমার বাচ্চারা ট্রিটমেন্ট চালানো লাগবে। পরিবারের যে এইটা সঞ্চয় বা ওই যে কিছু সোনা থাকে, পৈতৃক কিছু সম্পত্তি, এগুলো সব বিক্রি করে আমাকে এগিয়ে হয়। সরকারি হাসপাতালে কোনো সেইভাবে চিকিৎসা পাচ্ছে না। সমাজকর্মী রফিকুল আলমের শরীরে ক্যান্সার কখন বাসা বেঁধেছে টেরি পাননি, কারণ প্রথম পর্যায়ে গ্যাস্ট্রোলিভারের চিকিৎসা দিয়েছিলেন স্থানীয় চিকিৎসকরা। যখন রোগ ধরা পড়ল তখন চলছে ক্যান্সারের সেকেন্ড স্টেজ। এ পর্যন্ত তার চিকিৎসায় খরচ হয়েছে 35 লাখ টাকা। বাংলাদেশে কিন্তু কোনো ক্যান্সার রেজিস্ট্রি নাই। কত ক্যান্সার নতুন করে হইল, কত মারা গেল, কিন্তু এটা কিন্তু এখনো পর্যন্ত আমরা ক্যান্সার রেজিস্ট্রি এখন সুন্দর মতো করতে পারি না সারা বাংলাদেশে। আগে যদি মনে করেন আমরা রুগী দেখতাম মনে করেন তো 10টা, এখন দেখতে হয় ধরেন 30টা। প্রতি বছরই আমাদের 10 থেকে 15% ক্যান্সারের আবেদন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটা আমরা বরাদ্দ বৃদ্ধির জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ক্যান্সার সারাতে প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছে বহু পরিবার। চিকিৎসায় সর্বোচ্চ 50,000 টাকা অনুদান দিয়ে থাকে সমাজসেবা অধিদপ্তর। তবে বিশাল অঙ্কের চিকিৎসা খরচের তুলনায় তা যৎসামান্য। সেই অনুদানও পায় না সিংহভাগ। আমরা শেরেবাংলায় যেভাবে ক্যান্সারের চিকিৎসা দিচ্ছি, আসলে আমরা অনেক পিছায় আছি। পৃথিবী যখন আপনার প্রোটন থেরাপি, হাইড্রোজেন থেরাপি নিয়ে কাজ করছে, তখন কিন্তু আমার কোবাল্ট মেশিন নষ্ট দীর্ঘদিন যাবত। প্রত্যেকটা বিভাগে 150টা করে সিট আছে, সেই হিসাবে মোট 450 সিট থাকবে এখানে। এই নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। 2026 জুনের মধ্যে আশা করি এই হসপিটালের নির্মাণ কাজ শেষ হবে।
ক্যান্সারের চিকিৎসায় মধ্য আর নিম্নবিত্তদের শেষ ভরসাস্থল শের-ই-বাংলা মেডিকেল, যাতে নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। একমাত্র রেডিওথেরাপি মেশিনটিও অকার্যকর 1 দশক ধরে। তবে সরকারি 200 কোটি টাকার এই প্রকল্পের কারণে এখনও নিরাশ নন সংশ্লিষ্টরা। বলছেন ক্যান্সারের পাশাপাশি কিডনি ও হার্টের চিকিৎসাও হবে বিশেষায়িত এই হাসপাতালে। গণপূর্ত বিভাগ দাবি করছে আগামী জুনে শেষ হবে এই প্রকল্পের কর্মযজ্ঞ। অর্থাৎ সরকার আন্তরিক হলে আগামী বছর থেকেই এখানে চিকিৎসা সেবা চালু করা সম্ভব, যদিও এজন্য দরকার জনবল। তাই বিশেষজ্ঞরা বলছেন প্রয়োজনীয় জনবল নিয়োগে এখনই সরকারকে উদ্যোগী হতে হবে, তাহলেই উপকৃত হবে দক্ষিণাঞ্চলের মানুষ। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। বাঙালিয়ানা এই শব্দটি শুনলে প্রথমেই মাথায় কি আসে? নিশ্চয় মাছ। কেননা মাছে ভাতে বাঙালি শুধু একটি প্রবাদ নয়, এই জাতির পরিচয় বটে। প্রতিদিনের খাবার থেকে শুরু করে উৎসব, বিদেশ বিভূই থেকে গ্রামীণ হাটবাজার, ইতিহাস সংস্কৃতি থেকে সামাজিক বাস্তবতা, এ জনপদের সব কিছুতেই যেন রয়েছে মাছ। দিন শেষে বাঙালির যেন মন্ত্র একটি, ধরিব মৎস্য খাইব সুখে। 56,000 বর্গমাইলের এই মানচিত্রের একটা পরিচয় যদি হয় নদীমাতৃক বাংলাদেশ, তবে মুদ্রার উল্টো পিঠের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে জলজ প্রাণী মাছ। বদ্বীপের বুক চিরে বয়ে চলা মিঠা আর নোনা পানিতে শত প্রজাতির মাছ। আর মাছ মানেই মাছের রাজা, শুধু খাদ্য বা আমিষ হিসেবেই নয়, বাংলাদেশের মানুষের কাছে মাছ হয়ে উঠেছে আত্মপরিচয় আর স্বতন্ত্রতার প্রতীক। কিন্তু ভেতো বাঙালির মীন রাশির মিনিংটা ঠিক জলা বাংলার মতো সরল নেই, বরং কিছুটা ফিসি হয়ে সেটা সামাজিক অবস্থার পাতে মিলেমিশে একাকার। মুদ্রাস্ফীতির চাপে হোক কিংবা অদৃশ্য সূচকের ওঠানামা, মাছে ভাতে বাঙালির ইলিশের জন্য হাপিত্তেশ একচেটিয়া। যতই ভিনদেশি রেস্তোরাঁর ফিশ ফিঙ্গার মিলুক, পূজা পার্বণ থেকে পহেলা বৈশাখ, ইলিশ সবখানেই মাছের মেসি, যেন তার প্রতিদ্বন্দ্বিতা মেনে নেয়ার মতো নয়। আমরা মাছে ভাতে বাঙালি, ইলিশ মাছ সকল শ্রেণীর মানুষের পছন্দ। ইলিশ মাছ পছন্দ, ইলিশ মাছ আমরা মনে করেন দামে লেগে কেউ খাইতে না। আমাদের বাসায় মেহমান আসলে আমরা ইলিশ খাওয়ানোর চেষ্টা করি। জল আর মাছের বদৌলতেই বাঙালি পেয়েছে অফুরন্ত প্রাণশক্তি। ঝঞ্ঝা বিক্ষুব্ধ প্রকৃতির সাথে লড়াই করে সেই রীতিমতো কই মাছের প্রাণ। কৈবর্ত বিদ্রোহ থেকে মুক্তিযুদ্ধ হয়ে হালের জুলাই অভ্যুত্থান, বাস্তবতার কঠিন গ্যারাকলে পড়েও এই জাতি গভীর জলের মাছদের বুঝিয়ে দিয়েছে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। যত কিছুই হোক, তার নিত্যদিনের পাতে মাছ চাই চাই। এখন দাম অনেক বেশি। বড় একটা ইলিশ মাছের দাম নর্মালি 4-5 হাজার টাকা দাম হয়ে যায়। 2 কেজি ইলিশ মাছের দাম 5 হাজার টাকার নিচে হয় না। মাছের দামটা যদি একটু কম হইতো তাহলে নিতেও পারতাম, খাইতেও পারতাম। প্রতিনিয়ত বাজারে বড় ইলিশ আমরা পাইতেছি না, আর যেগুলো পাই সেটা অনেক দাম। প্রবাদ প্রবচনে নিন্দাও কম জোটেনি মাছপ্রিয় বাঙালির ভাগ্যে। অনেক ক্ষেত্রেই মনোভাব ধরি মাছ না ছুঁই পানি, কিংবা মাছের মায়ের পুত্রশোকের মতো ব্যাপার স্যাপার। সুযোগ পেলেই চুনোপটির জম আর রাঘব বোয়ালের ভক্ত। এত কিছুর পরও জাল জলার হিসাব মেলে না মৎস্যজীবীদের। বর্ষা এবং শুষ্ক মৌসুমে সবসময়ই মাছ খুব সহজলভ্য একটা বিষয় ছিল। এই কারণেই আসলে বাঙালির ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে মাছ জড়িত। তবু পালা পার্বণ, উৎসব উদযাপন কিংবা প্রতিবেশীর সাথে ভোজ ভাগাভাগি, বাঙালির সেতুবন্ধনের আরেক নাম দেশি মাছ। গুতুম, চাপিলা, বাতাসি, বাইম, চিতল থেকে রুই কাতলা, এই যাত্রা বুঝি শেষ হওয়ার নয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। জাতিসংঘে বিশ্ব নেতাদের যুদ্ধ বন্ধের আহ্বান, নিন্দা সমালোচনার তোয়াক্কা না করে গাজায় আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েল। সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ চলাকালেও গাজায় চলে মুহুর্মুহু বিমান হামলা। শুক্রবার 24 ঘন্টায় গড়ে প্রতি 8 থেকে 9 মিনিটে একবার বিমান হামলা চালিয়েছে তেল আবিব। একদিনে উপত্যকায় নিহত হয়েছে অন্তত 60 জন। এর মধ্যে শুধুমাত্র গাজা সিটিতেই প্রাণ হারিয়েছে 30 জন। ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে আছে অনেকে। প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয়রা। অ্যাম্বুলেন্স লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। গাজায় প্রায় 2 বছর ধরে চলমান আগ্রাসনে প্রাণ হারিয়েছে 65,000-এর বেশি মানুষ।
কুষ্টিয়া কুমারখালীর কয়া গ্রামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার আয়োজন করে স্বপ্নভূমি ফুটবল একাডেমি। ম্যাচটির মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। খেলায় দুজন বিদেশি খেলোয়াড়ের উপস্থিতি যোগ করে বাড়তি মাত্রা। টান টান উত্তেজনাকর ম্যাচ দেখতে ভিড় করেন আশপাশের বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ। সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার একাদশ বনাম স্বপ্নভূমি ফুটবল একাডেমি একাদশের মধ্যকার ম্যাচটি গোলশূন্য অবস্থায় ড্র হয়। খেলা শেষে আয়োজক স্বপ্নভূমি ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাফুফে কম্পিটিশন কমিটির সদস্য মিলন হোসেন বলেন, উদীয়মান খেলোয়াড়দের খুঁজে বের করতে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতেই এমন আয়োজন। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।